চেনা চোখে অচেনা তুমি গল্পের পার্ট নাম্বার 5 এবং 6। তো চলুন শুরু করা যাক। হোয়াট দ্য ফু। রিকের এসব ভাষায় মুখ খিচে আরিফ বিরক্ত ভরা কণ্ঠে বলে, তুই তোর এসব গালি অফ কর। সিরিয়াসলি ও আমার ওয়াইফ। যা শালা, তুই সিরিয়াসলি বিয়ে করেছিস? এক কথা কতবার বলতে হবে তোকে? শীতল কণ্ঠে বলে আরিফ। ব্রো সিরিয়াসলি? রিক একবার মায়ের দিকে তাকাচ্ছে তো আর একবার আরিফের দিকে তাকাচ্ছেন। এরা আসলে হাজবেন্ড ওয়াইফ? রিক কনফিউশনে পড়ে গেল। বাম হাত দিয়ে নিজের থুতনি চেপে ধরে কিছু ভাবলো সে। খানিক বাদে দু হাত কাঁধ অব্দি তুলে বলে, ওকে তোমরা দুইজন হাজবেন্ড ওয়াইফ? মায়া এতটা সময় চুপচাপ দাঁড়িয়েছিল। আরিফ ও রিক এ কথোপকথন গিলছিল। এখন তো আরো বলার সুযোগ। আসলে মাথা নিচ করে বলে, হ্যাঁ মায়া হ্যাঁ। বলতে আরিফ ও বলে ইয়েস। রি ভাবক ভঙ্গিমায় মায়ার কাছে প্রশ্ন করে, এই যে মেয়ে, 15 বছর আগে তোমার বয়স কত ছিল? মায়া নির্বাক ভঙ্গিমায় জবাব দেয়, 9 বছর। কেমনে কি ভাই? তোর প্যারেন্টদের কি পাগল কুকুরে বুদ্ধি দিয়েছিল? কিভাবে 9 বছরের মেয়েকে বিয়ে দিল? আরিফ তোর বয়স কত ছিল? আরিফ এদিক সেদিক তাকিয়ে ফুস করে শ্বাস ছেড়ে বলে, 17। হোয়াট দ্য ফা ভাই? 9 বছরে একটা মেয়ের সাথে 17 বছরে একটা ছেলের বিয়ে কিভাবে পসিবল? আমার তো মাথায় ঢুকছে না ভাই। তোরা আমার সাথে প্র্যাঙ্ক করছিস না তো? লাইক সিরিয়াসলি? 9 বছরে একটা মেয়ের সাথে 17 বছরে একটা ছেলের বিয়ে? ফাক ভাই। তোদের বিয়েটা যে কাজই পড়াইছে সে কি নেশা করে বিয়ে পড়াইছে? আর তোদের ফ্যামিলি কি দারুণ ভাই। তাদের জন্য তো হাততালি দেওয়া উচিত। বলেই নিজে পাগলের মতো হাততালি দিতে শুরু করলো রিক। কথাগুলো একদমই বলে শেষ করলো রিক। রিকের পাগল প্রায় অবস্থা। আরিফ ও মায়া এমন উদ্ভট কথাবার্তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। আদৌ কি সম্ভব 9 বছরে একটা মেয়ের বিয়ে? কোনো সুস্থ মানুষের পক্ষে এসব মিনিংসলেস কথাবার্তা মেনে নেওয়া সম্ভব না। রিক যাকে এত বছর ধরে চিনে, একই ছাদের নিচে থাকে, সে নাকি 15 বছর আগে বিয়ে করেছে। আর 15 বছর পর তার বউ হাজির হয়েছে। তা কি মেনে নেওয়া যায়? রিকের এমন নাজেহাল অবস্থা দেখে আরিফও তার নিজের ভঙ্গিমায় বলল, আমাদের বিয়ে ক্রিটিক্যালি সিচুয়েশনে হয়েছে। সেখানে কাজী বা পরিবারে কাউকে দোষ দিয়ে লাভ নেই। সবই পরিস্থিতির দোষ বা লেট সিচুয়েশন। তুই সর আমার সামনে থেকে। তোর সাথে আর 1 মিনিট কথা বললে পাগল হয়ে যাব। তুই সর আমার সামনে থেকে। বলে আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে স্থান ত্যাগ করলো রিক। মায়া রিকের যাওয়া ঘাড় ঘুরিয়ে দেখলো। আরিফ পকেটে হাত দিয়ে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে রইল নিজ স্থানে। রিক চোখের আড়াল হয়ে যেতে মায়া প্রশ্ন করলো, উনার কি মাথায় প্রবলেম আছে? আরিফ মায়ার দিকে একবার তাকিয়ে আবার অন্য দিকে তাকাই। মায়ার প্রশ্নের উত্তরে বলে, আগে ছিল না, এখন থেকে বোধই হলো। মায়া বলল, মানে? মায়ার প্রশ্নের উত্তর না দিয়ে আরিফ নিজ গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। মায়াও আরিফের সাথে তাল মিলিয়ে টই টই করে হাঁটতে থাকে। আরিফ উত্তর দিচ্ছে না দেখে প্রশ্ন করলো আবার, এর মানে তো বলুন। আরিফ সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দেয়, মানে ও গত 1 মিনিট আগে পাগলের রাস্তায় হাঁটতে শুরু করেছে। মায়া বোকার চেয়ে প্রশ্ন করে, আবার এটার মানে কি? আরিফ তার নিজস্ব ভঙ্গিমায় গম্ভীর কণ্ঠে জবাব দেয়, এটার মানে আগে যেটা বলেছি ওটাই। মায়া বলে, আগের কোনটা বলছেন? আরিফ বলে, মনে করো। আরিফ ততক্ষণ নিজ বেডরুমের সামনে চলে এসেছে। বেডরুমের দরজা খুলে আরিফ ভিতরে ঢুকলো, সাথে মায়া আরিফের পিছু পিছু। আগেরটা বোঝানোর জন্যই তো এটা বলছিলেন, এখন এটার মানে তো বলুন। আরিফ কোনো জবাব না দিয়ে বেডরুমের ভিতরে হাঁটা শুরু করে। মায়া তার পিছু পিছু। মায়া বারবার বলতে থাকে, আরে মানেটা তো বলেন। আরিফ রুমের এক স্থানে এসে থেমে গেল। মায়া বলে, কি হলো, থামলেন কেন? আরিফ বিরক্ত ভরা কণ্ঠে বলে, ওয়াশরুমে যাব। আমার সাথে যাবি তুই? মায়া নাক ছিটকায়, এই সিসি অসভ্য লোক। কিসের অসভ্য লোক রে? নিজে সুপার গ্লুর আঠার মতো পিছে পিছে লেগে আছে, সে আবার আমাকে অসভ্য বলে। মায়ার দিকে কিছুটা এগিয়ে এসে বলে আরিফ। মায়া এতে কিছুটা পিছিয়ে যায়। আরিফ মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বিছানায় গিয়ে চুপচুপ বসে থাকে। আমি শাওয়ার নিয়ে আসি, তারপর তার সাথে সিরিয়াস কিছু কথা আছে। মায়া চটপটে সুরে বলে, আপনি না দুপুরে গোসল করলেন? সো হোয়াট, তোর কোনো প্রবলেম? মায়া বললেন, না, আমার আবার কিসের প্রবলেম? আরিফ একটা টাওয়াল নিয়ে চলে গেল শাওয়ার নিতে। আরিফ ওয়াশরুমে ঢুকতে মায়া এদিক সেদিক কিছু খুঁজতে আরম্ভ করলো, কিন্তু তেমন কিছু পেল না। অবশেষ নিজের ফোনের ব্যাক কভারের পিছে রাখা হিডেন ক্যামেরা বের করবে, তার আগেই খেয়াল করলো কোথায় থেকে তুত তুত শব্দ আসছে। মায়া বুঝতে পারলো এই রুমে কোথাও হিডেন ক্যামেরা লুকানো আছে। মায়া স্থির হয়ে দাঁড়ায় এক স্থানে। তীক্ষ্ণ চোখ বুলিয়ে আশেপাশে ভালো করে দেখে। অনেকটা সময় খুঁজলেও মায়া খুঁজে পায় না ক্যামেরাটি। অবশেষে মায়া ব্যর্থ হয়ে নিজের রুমে দৌড়ে যায়। তার সাথে আনা ছোট একটি ব্যাগ থেকে আরও একটি ফোন বের করে ও একটি হিডেন ক্যামেরা ডিটেক্টর নিয়ে ফিরে আসা আরিফের রুমে। হিডেন ক্যামেরা ডিটেক্টর দিয়ে অনেকটা সময় খোঁজাখুঁজির পর মায়া ক্যামেরাটি খুঁজে পায়। মায়া বুঝলো ক্যামেরাটি হয়তো আরিফ লাগিয়েছে। এর মানে তার কার্যকলাপ সব রেকর্ড হয়ে গেছে এতক্ষণে।
এবং তা আরিফ দেখতে পাবে। মায়া দ্রুত নিজের দ্বিতীয় ফোন দিয়ে কারো কাছে ফোন করলো। ফোন পিক করলে মায়া দ্রুত বলে, হ্যালো হ্যালো, AK-7 বলছি। আমি এখন যেখানে অবস্থান করছি সেখানে একটি ক্যামেরা আছে। ক্যামেরাটি হ্যাক করা ট্রাই করুন, আর ক্যামেরার কিছুক্ষণ আগে ফুটেজগুলো ডিলিট করে দিন। দ্রুত করুন, আমি আপনাকে ক্যামেরার ইনফরমেশন পাঠাচ্ছি। ফোনের ওপাশ থেকে ছোট একটি ব্যাগ আসছে শুধু। ওকে ম্যাম। মায়ার রীতিমতো ঘাম ঝরছে। সবকিছু শুরু হওয়ার আগেই না শেষ হয়ে যায়। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। আরিফের রুমের ভিতরে পায়চারি করতে থাকে মায়া। কিছুক্ষণ পর মায়ের কাছে ফোন এলো। মায়া দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ ডিলিট করেছেন? হ্যালো। ফোনের ওপাশ থেকে জবাব এলো, জি ম্যাম, ফুটেজ ডিলিট করা হয়েছে। এই ক্যামেরা হ্যাক করতে আমাদের জন্য কঠিন ছিল। কোনো কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরা কন্ট্রোল করা হচ্ছে ম্যাম। আর ক্যামেরাগুলো অনেক অত্যাধুনিক, যা সহজে হ্যাক করা পসিবল না। আপনি যেখানে অবস্থান করছেন পুরো বাসায় হিডেন ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের সার্ভারে এসব ক্যামেরা শো করছে। খুব সাবধানে কাজ করবেন ম্যাম। এরপর বোধহয় এইসব বাসায় ক্যামেরা আর হ্যাক করতে পারবো না। অলরেডি তারা আমাদের সার্ভার হ্যাক করতে চাচ্ছে। AS ফোর্সের আপনার উপরে রেগে আছেন। প্রথম দিনে আপনি এত বড় ভুল করেছেন এর জন্য। আর যে টিমটি আমাদের সার্ভার হ্যাক করতে চাচ্ছে তাদের প্রতিরোধ করা আমাদের পক্ষে কঠিন। এই মিশনটি আপনাকে ছাড়া অন্য কাউকে আমাদের টিম বেছে নিতে পারবে না। তাই বলে স্যার আপনাকে এখনই কিছু বলিনি। বাঁচতে চাইলে সাবধানে চলবেন। কথাগুলো শেষ হলে ওপাশ থেকে ফোন কেটে দেয়। যাক, এবারের মতো বাঁচা গেল। হাফ ছেড়ে বাঁচলো মায়া। সবকিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল তো গেল। এরপর থেকে আমার কেয়ারফুলি চলতে হবে। কোনো কাজ ভুল করা যাবে না। আবার একটি ভুল থেকে সে অনেক বড় একটা বিষয় জানতে পারলো। এই পুরো বাসায় হিডেন ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বড় কোনো ভুল করার আগে সাবধান হয়ে গেল মায়া। ধীর পেয়ে এসে বসলো আরিফের বিছানার উপর। কিছু কথা মাথায় আসলো তার। এই পুরো বাসা হিডেন ক্যামেরা আছে। এছাড়াও এই বাসার সিকিউরিটি সিস্টেম অনেক অত্যাধুনিক। তার মানে এগুলো কন্ট্রোল করার জন্য কন্ট্রোল রুম অবশ্যই আছে। কিন্তু রুমটা কোথায় হতে পারে? এই বাসায় না অন্য কোথাও? তার মধ্যে শাওয়ার নিয়ে বের হয় আরিফ, নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে। পুরনো শুধু ট্রাউজার, আর কিছু নেই খালি গায়ে। সাদা টাওয়াল ছুঁড়ে ফেলে দেয়, যা গিয়ে পড়ে ফ্লোরে। আরিফ এসে দাঁড়ায় মায়ের সামনে। মায়া বোকা বোকা চোখে তাকিয়ে থাকে আরিফের দিকে। লোকটা কত লম্বা, যে বডি! আমাকে একটা ঘুষি মারলেই তো আমি নাই হয়ে যাব, ভাবলো মায়া। আরিফ দাঁড়িয়ে ঘাড় নিচ করে তাকিয়ে আছে মায়ের দিকে। নিঃসন্দেহে আরিফ সুদর্শন পুরুষ। গায়ের রং উজ্জ্বল, উচ্চতা 6 ফিটের কাছাকাছি, দেহের আকৃতি সুগঠন, মাথা ভর্তি এক ঝাঁক সিল্কি চুল। তার হেয়ার স্টাইল কিছুটা ফ্রান্স কাটের মতো, কিন্তু আসলে কেমন তা বলা মুশকিল। আরিফ মায়ের চোখে চোখ রেখে গম্ভীর সুরে বলল, এখানে কি করে আসলি? মায়া চমকাই, এই লোকের কি মাথার তার ছিঁড়া নাকি? নিজে না নিয়ে আসলো আমাকে? মায়া নরম সুরে বলে, আপনিই তো নিয়ে আসলেন। আমার বাসায় আসার কথা বলছি না, আমি আমেরিকার কথা বলছি। তুই আমেরিকায় কিভাবে আসলি? মায়া অনেকটা সময় ভাবে, কিছুক্ষণ বাদে চট করে জবাব দেয়, প্লেনে করে। মানুষ প্লেনে করে আমেরিকায় আসে, ঘোড়ার গাড়িতে না। আমি বুঝাতে চাচ্ছি তোকে আমেরিকা আসতে সাহায্য করলো কে? মায়া আমারটাও চট করে জবাব দেয়, পড়াশোনা। মায়ার এমন অহেন জবাব বিরক্ত হয় আরিফ। মায়াকে আর প্রশ্ন করে লাভ নেই, তাকে খুঁজে বের করতে হবে। এবার অন্য প্রশ্নে যাওয়া যাক। আরিফ বলল, তুই আমাকে চিনতে পারলি কিভাবে? মায়া বলল, আপনার চেহারা দেখে। মায়ের এসব উল্টোপাল্টা উত্তরে মেজাজ বিগড়ে গেল আরিফের। একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিচ্ছে না। আরিফ মুখ খিচে বলল। মায়া কিছুটা লাগামহীনভাবে বলল, ওমা, আমার জামাইকে আমি চিনতে পারবো না? আমাদের বিয়ের বয়স 15 বছর বলে কথা। আরিফ নিজেকে শান্ত করে বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে, ও তাই বুঝি, তাহলে তুই মানিস আমি তোর হাজব্যান্ড? শতাধিক মানুষের সামনে আপনাকে কবুল বলেছি, মানতে তো হবেই। মায়া বলে, শতাধিক মানুষের সামনে আপনাকে কবুল বলেছি, মানতে তো হবেই। মায়ার কথা শেষ হলে আরিফ মায়ের দিকে কিছুটা ঝুঁকে আসে। এতটাই কাছে আসে আরিফের নিঃশ্বাসের শব্দে মায়া শুনতে পায়। আরিফ শয়তানি হেসে বলে, বউ তাহলে চলেন বাসরটা সেরে ফেলি। মায়ার কথা শেষ হলে আরিফ মায়ের দিকে কিছুটা ঝুঁকে আসে। আরিফ এতটা কাছে আসায় দূরে সরে যায়। মায়া বলে, আস্তাগফিরুল্লাহ, সি সি সি, দূরে যান অসভ্য লোক। আরিফ সুজাহে দাঁড়িয়ে বলে, সি, স্বামীকে অসভ্য লোক বলে? বাসর করবে না বললেই তো হয়। আরিফের এমন কথায় কড়া চোখে তাকায় তার দিকে মায়া, চোখ দিয়ে যেন গিলে খাবে। এমন নয় যে আরিফ ও মায়া একে অপরকে খুব পরিচিত। তাদের সাথে তেমন কথাবার্তাও হয়নি তেমন 1 বছরে। আবার তারা একে অপরকে খুব ভালোভাবে চিনে। তবে বিষয়টা দুইজনের কাছে গোপন। মায়া রাগে বিছানা ছেড়ে উঠে গিয়ে বলে, আপনার বাসায় আর 1 মুহূর্ত থাকবো না আমি চললাম আমার হোস্টেলে। বলেই সেখান থেকে চলে যাইতে চাইলে আরিফ এক টানে মায়ের বিছানার উপর বসায়। টান সামলাতে না পেরে মায়ের বিছানার সাথে কিছুটা হেলান দিয়ে বসে। আরিফ মায়ের দিকে ঝুঁকে বিছানায় 2 হাত ঢেকনা দিয়ে দাঁড়ায়। মায়া আরিফের 2 হাতের মাঝখানে জায়গাটুকুতে কাঁচুমুচু হয়ে বসে। আরিফ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, সত্য করে বল, আমাকে কিভাবে চিনলি? মায়া উত্তর দেয় না। এতে আরিফ চেঁচিয়ে উঠে, অ্যান্সার মি।
আরিফের ধমকে মায়া আরো কাচুমুচু হয়ে বসে ভয়ে ভয়ে বলে, আমি আপনার সম্পর্কে গত 5 বছর যাবৎ খুব ভালোভাবে জানি। আপনার ছবি ভিডিও আমি অনেক দেখেছি। আপনি আমেরিকায় থাকেন, তা আমি জানতাম অনেক আগে থেকেই। আপনি কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর এটাও জানতাম। আরিফ বলে, আমার ছবি কে দেখাচ্ছে তোকে, আর আমার সম্পর্কে কে বলছে তোকে? মায়া কিছুটা দ্বিধা নিয়ে বলে, বলবো, কিন্তু যার কথা বলবো তাকে কিছু বলতে পারবেন না। আরিফ বলে, আচ্ছা বল। মায়া বলে, সত্যি কিছু বলবেন না তো? আরিফ চেঁচিয়ে উঠে বলে, বললাম তো কিছু বলবো না, এখন বল। মায়া উত্তর দেয় না, মাথা নিচু করে থাকে, হয়তো বলার প্রস্তুতি নিচ্ছে। আরিফ তাকিয়ে আছে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। কিছুক্ষণ বাদে মায়া ভীতু গলায় বলে, আমি লাবিব ভাইয়ার কাছ থেকে সব জেনেছি। আরিফ দূরে সরে গিয়ে কপালে হাত রাখে, মেজাজটাও হাই হয়ে গিয়েছে। আরিফ দাঁতে দাঁত পিষে বলে, এই লাবিব মাদার ফা এই কামটা করেছে, ওকে যদি এখন সামনে পাই। মায়া হুট করে বলে উঠে, ভাইয়া কিছু বললেন না, আমি ভাইয়ার কাছ থেকে জোর করে জেনেছি। আরিফ মায়ের দিকে তাকিয়ে বলে, ওরে তাই নাকি? ঠিক আছে, তোর লাবিব ভাইয়াকে কিছু করলাম না, দোষ যেহেতু তোর, শাস্তিটা তুই পা। মায়া বলে, শাস্তি কি? আরিফ বলে, 2 পা উপরে তুলে দাঁড়িয়ে থাক। মায়া বলে, কি 2 পা উপরে তুলে দাঁড়াবো কিভাবে? আরিফ বলে, দাঁড়া, তাহলেই বুঝবি। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।